ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. Haunted Histories, যার পরদে পরদে রহস্য। বাস্তব আর পরলোকের সীমারেখা কখন যে মিলেমিশে একাকার হয়ে যায় কেউ তার টেরই পায় না। ক্রমে খুলে যায় এক অদ্ভুত অতীতের দরজা, যেখানে মায়া কেবল এক অনুভব নয়, এক গভীর অস্পষ্ট সত্য। চক্রবর্তী মশাইয়ের বাড়িতে কথক এ কোন মায়ায় আবদ্ধ হলেন, তাই নিয়েই হন্টেড হিস্ট্রিজের আজকের নিবেদন। শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া গল্পের সূত্রধার আমি দেবজিৎ। সমগ্র পরিচালনায় অনন্যা পাল, কথক নিবারণ চক্রবর্তী ও অন্যান্য চরিত্রে দেবজিৎ। শুরু হচ্ছে মায়া। দুবছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে। বগুলা থেকে রাস্তা চলে গেল সিদ্রানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাধুনী বামনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই যে অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি তাও জানি না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সর্ষে, বেজেডাঙ্গা পার হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকান এ পর্যন্ত এসব অচপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যিই ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না যেদিকেই চাই। এমন সময় একজন বুড়ো লোককে পুকুরটাতে নাইতে আসতে দেখা গেল। আমাকে দেখে সে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, এই চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললে, দাঁড়াও, একটু নিয়ে নি, তারপর সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকলো। বললে, আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এই এত বড় বাড়ির 3খানা ঘরে আমরা থাকি। হ্যাঁ, কি কষ্ট বড় দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয় আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পিছনে, তাতে সব রকম ফলের গাছ আছে, 12 ভূতে খায়। এই, তুমি এখানে থাকবে? হ্যাঁ। বললাম, থাকতে পারি। কি কাজ করতে পারবে? রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনেই খাই। খুব ভালো।
আমি রাজি হয়ে যেতেই লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তক্ষুনি। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছেন। আমায় বললে, চা করতে জানো? এই একটু চা করো তো, আর চিড়ে ভাজো। তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বললে, ভাত চড়িয়ে দাও। সরু আতো বাছে, গাওয়া ঘি আছে। আলু ভাতে ভাত, ব্যাস। যে আগে তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পিছনে। আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি, উপরে নিচে বোধ হয় 14-15খানা ঘর, এছাড়া টানা বারান্দা। 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক। রোয়াকের ওই মুড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওই মুড়োয় গিয়ে আমাকে উঠোনে নামতে হবে। তারপর ঘুরে রান্নাঘরের পিছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাপ্পা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পিছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে দেখে আমি বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতোকে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচ হয়ে আধ ঘন্টা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম। তারপর পিছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, এই ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে। আর একজনকে তুলছিল। নিবারণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? ওই রান্নাঘরের পিছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন একটা হয়ে গেল। আমায় সে বললে, কোথায় বউ? চলো তো গিয়ে দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পিছনে দেখতে গিয়ে দেখি, কই কিছুই না। নিবারণ বললে, ওই বউ? আরে ওই তো ওখানে ছিল, ওই ঝোপটার কাছে। যত সব। চলো চলো, দিন দুপুরে বউ দেখলেও। আমি একটু আশ্চর্য হলাম। আরে যদি একজন পাড়াগাঁয়ের বৌঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে এত খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাই না। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন উনি কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে পাহারা দেবে? রাতে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুলল।
বললে, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? তা যাওনি কেন? আমি বুঝলাম না তাতে কি দোষ হলো। বুড়োটা খিটখিটে ধরনের। বিনা আলোতে আমি যখন সবকিছু দেখতেই পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে দোষটা করেছি কি? বুড়ো বললে, না না, সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? এই 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার এই হলে গিয়ে 63। যা বলি কান পেতে শোনো। আগে নিশ্চয়ই নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি। ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরিয়ে নিয়ে যাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রিরে, বাপ্পা কি বাতিগ্রস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক। বললে, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও, আমাকে বললেই হতো, আমি তো গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতন থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোতো। আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে। ভদ্রাসন হলো 1.5 বিঘের উপর। লোকের অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো খাটো তরকারি উৎপন্ন করো, খাও, বেচো। তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশুনো করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা। কি? চক্রবর্তী বুড়ো অকারণেই সুরটা খাটো করে বলল, কত লোকে আছে এমন ভাঙচি দেবে, কারোর কথা শুনো না যেন। বাড়ি দেখাশুনো যেমন করবে, নিজের মতন থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফল ফুলুরি সব তুমি খাবে। 2টো ঘর খোলা রইলই তোমার জন্য। এই গেলাম গো। বুড়ো চলে গেল। আমাকে যেন একেবারে আকাশে তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ির বড় বড় 2খানা ঘর আমার ব্যবহারের জন্য, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট, কাঠেরও কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো। প্রায় আধমনটাক সরু আতপ চালও আছে। গাছ ভরা আম কাঁঠাল। এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল গ্রামখানার ভিতরে! আর এদের যেখানে বাড়ি, তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে 1/2 মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভার। আমায় দেখে বললে, বাড়ি কোথায়? এই এখানেই আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তীর? কেন? দেখাশুনো করি, কাল এসছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো গেল। আরে ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক। ও বাড়ির ছেলে বউয়েরা কোশমিন কালে ও বাড়িতে আসে না। কেন? তা কি জানি,
ও বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কি রকম যেন, ও যেন একটা জীবন্ত জীব আমার মতন ক্ষুদ্র একটা লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তর চেহারা কেন ওর? কিচ্ছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ ওই লোকটার ভয় দেখানোর কথাবার্তা। আরে গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাপু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোকে কত কথা বলবে, কারো কথায় কান দিও না। কিচ্ছু না, গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাবার ব্যাঘাত ঘটে, সেই জন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধেবেলা ঝিঙে চুরি করছিল। অনেক দিন এমন আরামে থাকিনি। বিনা খাটনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, ব্যাস মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। আরে এত বড় বাড়ির আমি মালিক, কারো কিচ্ছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ থেকে পড়তে লাগলো জল, যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধরে জল পড়ে। বেশ মোটা ধারায় জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে থাকলাম। তখনও জল পড়ছে, সমানে মোটা ধারায়। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন। সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই। এই জল পড়ছে কোত্থেকে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে গিয়েছিলেন, সেই কলসি কোনোভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে। নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোত্থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে আমার বিছানায়। কি একটা ফুলের গন্ধও পাচ্ছি, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘরেই ভাবছি এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো এ বাড়ির চারপাশে দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি অমনি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতেই দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেছে এই কতক্ষণ। না, এ কোনো ফুলের সুবাস নয়। তাহলে কিসের সুবাস? আমার মাথায় আসলো না। কেমন একরকম যেন লাগছে, কেমন নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? কে একটি বউ রোয়াকবে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোনো দিকেই নেই তো সে, গেল কোথায়? সেই রাত্রে সেই পর্যন্ত। কতক্ষণ পরে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরিতরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধা এখানে থাকবার,
বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি একটা লোকও থাকতো তবে হয়তো এতটা কষ্ট হতো না। কথা বলবার একটা লোক নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভয়ানক অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সেই হাসির শব্দে। খিলখিল করে হাসি নয়, খল খল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি, কিছুই না। নিচের জানলা যেমন বন্ধ, ওপরের ঘরের সারবন্দি জানলাও তেমনি বন্ধ। হাসির লহর তখন নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে। ওপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজার মুখে তেমনি কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা তখনও দিন, চারিদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় এতক্ষণে ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছা তোলো আর খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি। আমার মতন গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরে কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়বার শব্দটুকুও পেলাম না। খেয়ে দে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘোরেই শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেও যেন আমি ওদের কথাবার্তা শুনছি। যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও টের পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল। সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, তারই ফল। এরপর 9 দিন আর কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যেস অপ্রীতিকর জিনিসগুলোকে তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিচ্ছু না। কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, ভুল ভুল সব ভুল। এই 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। শুধু খাই দাই আর ঘুমাই, কাজকর্ম কিচ্ছু নেই। কেমন একরকমের কুড়েমি পেয়ে বসেছে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে একদম ভালোবাসি না। কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গিয়েছে। শুধুই আরাম করতে ইচ্ছা হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পিছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। হ্যাঁ, ঝিঙের লতাগুলো বাঁচি অবশ্য। ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব মজুদ আছে, সব। ঘরের কোণে একটা হাত করাত পর্যন্ত। অল্পক্ষণ মাত্র কাজ শুরু করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসছে। নিচ হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে বউটি। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব শুরু হলো। অনেকগুলো লোক, আন্দাজ 50 একসঙ্গে যেন হই হই করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি ওপর দিকে চেয়ে দেখলাম। সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই,
একটা দরজার কপাটও তো খোলেনি দোতলা, যেমন তেমনি আছে। ব্যাপার কি, বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? এবার তো ভুল হবার কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি, এই মাত্র শুনেছি। এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আর আশ্চর্যের বিষয়, তাদের সকলেরই মুখ দেখতে একই রকম। একই লোক যেন 50টা হয়ে রয়েছে। এই রকম মনে হয় প্রথমটা। বহু আরশিতে যেন একটাই মুখ দেখছি। আমাদের মধ্যে আজকে যেন এসেছে। একজন তার উত্তর দিলে, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে, সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে চলো আমরা নাচ আরম্ভ করি। চলো 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 নাচ আরম্ভ করি। চলো চলো নাচ আরম্ভ করি। চলো। বাপরে বাপ, কথায় বলে ভূতের নেত্য শুনে এসেছিলাম এতদিন, এইবার সচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে বিকট চিৎকার আর হুল্লা। আমার বিছানার বা আমার কোনো অংশ তারা যেন স্পর্শ করলো না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে পড়লাম। যখন জ্ঞান হলো তখন শেষ রাতের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে বিছানায় এসে পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আধ অচেতনভাবে জানলার বাইরের জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না, ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুখ হয়, ঠিক তেমনই বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দে পরম আনন্দে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি। তাই যদি হয়, তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো। হ্যাঁ, তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। কিরকম আছো বলি, কিছু দেখছো নাকি? না। শুনছো কিছু? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর? তেল দাও, চলে যাই, ওসব বাজে কথা রাখো। আচ্ছা, একটা মেয়েকে ওখানে দেখোনি কখনো? হ্যাঁ, বউ মতো। কোনো গন্ধ টন্ধ পাওনি? কিসের গন্ধ?
কোনো ফুলের সুগন্ধ। না, আরে খুব বাঁচা বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো প্রায় ওখানে। এমন হতো শেষ ওই বাড়ি ছেড়ে তারা কেউ নড়তে চাইতো না। তারপর রোগী হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এই রকমই হয়েছে এই পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা, ভূতে লোককে পাগল করে দেয়। তাছাড়া কাণ্ড জ্ঞান থাকে না। এমন ভালো লাগে এ বাড়ি, না খেয়ে না দিয়ে ওখানেই পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাইনি, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম যে মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি। বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো না না, সব ভুল। পরম সুখে আছি, এ ছেড়ে যাব কোথায়? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমারও কিছু যায় আসে না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, আর দিনরাত ওদের নৃত্য দেখি। ওদের মধ্যেই বাস করি, এক পাও যায়নি এই বাড়ি ছেড়ে। শুনছিলেন মায়া। গল্পের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে সুদীপ, প্রচ্ছদ নির্মাণে বাপন দাস। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হন্টেড হিস্ট্রিজ চ্যানেলকে। তবে ফিরে আসব খুব শিগগিরই আরও অনেক গল্প নিয়ে। শুনতে থাকুন হন্টেড হিস্ট্রিজ।